হ্যালো এভরিওয়ান। সো আমরা করব PYQ সিরিজ ফর জিকে। ঠিক আছে, মূলত লেখা আছে এটা SSC MTS GD 2025 এর জন্য, কিন্তু না, জিকে কোনো পার্টিকুলার এক্সামের জন্য হয় না। ঠিক আছে, তুমি জিকে পড়ো, এই মাইন্ডসেটটা আমাদের খুব ভুল যে আমরা ভাবি আমরা SSC MTS এর জন্য জিকে পড়ছি, আমরা জিডির জন্য জিকে পড়ছি, আমরা CSS এর জন্য জিকে পড়ছি, আমরা CGL এর জন্য জিকে পড়ছি। না, তুমি জিকে পড়ছো, আর জিকে কোনো এরকম কনফাইন থাকে না একটা পার্টিকুলার এক্সামের জন্য। ঠিক আছে, জিকে হয়, তো তুমি যদি যেখান থেকে জিকে পড়ছো ওটা তোমার সব এক্সামের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ইভেন তুমি যদি WBP আর KP দিতে চাও তাও তুমি এই PIQ জিকে সিরিজকে কন্টিনিউ করতে পারো। আর এটা আমার গ্যারেন্টি, আমার অ্যাসিউরিটি কি তুমি 80% অফ দ্য কোয়েশ্চেন্স ইজিলি সলভ করতে পারবা। মানে MTS এ 20+ কোয়েশ্চেন আর মানে আউট অফ 25, আর জিডিতে 16+ কোয়েশ্চেন আউট অফ 20 ইজিলি করতে পারবা। আর কীভাবে হবে সেটা তুমি একটা লেকচার করো, বুঝতে পারবা কীভাবে হবে। আর হ্যাঁ, কেউ যদি বিগিনার হয়ে থাকে, মানে সবে 12th পাস আউট হয়েছে আর কোনো কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করেছে, যেমন GD, MTS, HSL বা যে কোনো WBP আর KP, ওর জন্য এটা তো খুবই ভালো, বিকজ আমরা একদম জিরো থেকে নিয়ে চলবো সব কিছু। ঠিক আছে, তো কোনো কিছু চিন্তা করতে হবে না, আর এটা আমার সিওরিটি, আমার গ্যারেন্টি। তোমার এই লেকচার্স ছাড়া জিকেতে আর কিচ্ছু করতে হবে না। প্রতিদিন এই 1.5-2 ঘন্টার করে একটা করে লেকচার আসবে, একটা লেকচার কমপ্লিট করতে হবে, টাইম টু টাইম রিভিশন করতে হবে। মনে রাখবা, রিভিশন অ্যান্ড রিপিটিশন ইজ দ্য কি অফ লার্নিং। যত ভালো করে তুমি রিভাইজ করবা জিনিসগুলো, তত ভালো করে তোমার ব্রেনে রিটেন হবে, তত ভালো করে এগুলো তোমার ইনগ্রেভ হবে ব্রেনে, ওটা ভালো করে কনসলিডেটেড হবে। ঠিক আছে, জিকে হচ্ছে রিপিটেশন বাবা, এটা কোনো লজিক্যাল না, এখানে তোমাকে রিপিটেশন করতে হবে, বিকজ পুরোটাই মুখস্থই করতে হবে তোমাকে, আর মুখস্থ তখনই হবে যখন তুমি রিপিটেশন করবা। আর লেকচারসে রেগুলার থাকতে হবে, প্রতিদিন একটা করে লেকচার করো, আর নোটস বানাও। নোটস অবভিয়াসলি নোটস তোমাকে বানাতেই হবে, নিজের নোটস থেকে বেস্ট আর কিছু হয় না। তুমি নিজের নোটস বানাও, আর নোটস আমি প্রোভাইড করাতে পারবো, বাট ওইটা বেনিফিশিয়াল হবে না, তোমাকে নিজের হ্যান্ড রিটেন নোটস বানাতে হবে। ওইটাই অ্যাট দ্য এন্ড যখন তুমি এক্সামসের 2-3 দিন সামনে থাকবে, ওই নোটসগুলোই তোমার সব থেকে মনে হবে রামবান কিছু। ঠিক আছে, তো নোটস বানাও, অবভিয়াসলি বানাও। সো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও দেন। আর তোমাকে এইটা ছাড়া আর কোনো কিছু করতে হবে না জিকেতে। বাকি টাইম তুমি তোমার রানিংয়ে দিতে পারো, অন্য সাবজেক্টসে দিতে পারো, তো আর কোনো এই সাবজেক্ট নিয়ে তোমার চিন্তা করতেই হবে না। এটা আমার হাতে থাকলো, আর এটা আমার উপরে থাকলো, আমি এটা কীভাবে কমপ্লিট করাই। গট ইট? তো আমরা লেকচার শুরু করি। ওকে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটিজ ওয়ার অ্যাডেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার দ্য লিডারশিপ অফ উইচ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। মানে ফান্ডামেন্টাল ডিউটিজ যেটা অ্যাড হয়েছিল সেটা কোন প্রাইম মিনিস্টারের লিডারশিপের আন্ডারে অ্যাড হয়েছিল। ঠিক আছে, তো আগে তোমাকে এটাই বুঝতে হবে যে ফান্ডামেন্টাল ডিউটিস কী হয়, রাইট? আর হ্যাঁ, ফান্ডামেন্টাল ডিউটিস না অরিজিনালি আমাদের কনস্টিটিউশনে ছিল না। অরিজিনালি আমি কেন বলছি অরিজিনালি, মানে যখন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল, কবে অ্যাডপ্ট হয়েছিল? 26 নভেম্বর 1949। তো এই দিনকে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট হয়েছিল, আর তখন ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশনে ছিল না। আর হ্যাঁ জানো, 26 নভেম্বরকেই আমরা অ্যাজ আ কনস্টিটিউশন ডে সেলিব্রেট করি, অ্যাজ আ কনস্টিটিউশন ডে সেলিব্রেট করি। ঠিক আছে, এটাও অনেকবার এক্সামে কোশ্চেন আসে যে কনস্টিটিউশন ডে কবে সেলিব্রেট করা হয়? 26 নভেম্বর। আর কেন করা হয়? বিকজ এই দিনকে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়েছিল। গট ইট? তাহলে ছিল না, তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস এলো কী করে আমাদের কনস্টিটিউশনে? আমরা দেখতে পাই 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে ওইখানে। এবার এগুলো FD কী করে এলো, মানে ফান্ডামেন্টাল ডিউটিস কী করে এলো? তো টাইম আসে 1976-এর। ঠিক আছে, কংগ্রেস গভর্নমেন্ট চলছিল, এই সময় ইমার্জেন্সিও চলছিল, আর প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধীজি। তিনি কি করলেন? তিনি একটা কমিটির এস্টাবলিশমেন্ট করলেন, একটা কমিটির গঠন করলেন। সেই কমিটির নাম ছিল সর্দার स्वर्ण সিং কমিটি। এই কমিটি একটা রিকমেন্ডেশন দিল, এই কমিটি রিকমেন্ডেশন দিল যে আমাদের 8টা, এইটাও অনেকবার এক্সামে আসে। ঠিক আছে, মানে আমি যা কিছু বলছি সব কোনো না কোনো এক্সামে এসেছে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখতে পারো, মানে PYQs দেখতে পারো। তুমি তোলো প্রিভিয়াস ইয়ার পেপার, যদি না পাও তাহলে তুমি চ্যানেল দেখা বন্ধ করে দিও, দ্যাটস ইয়ার চয়েস। ওকে, সো সব কিছু তোমাকে নোট করতে হবে, কিছুই ছাড়লে হবে না। গট ইট? তো সর্দার स्वर्ण সিং কমিটি 8টা রিকমেন্ডেশন দিয়েছিল যে আমাদের 8টা ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করে দেওয়া উচিত। কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী তিনি বললো কেন এরকমভাবে কী করে? তো এইখান থেকে উনি 5টা নিল, আর নিজে 5টা দিয়ে টোটাল 10টা অ্যাড করে দিল। কিন্তু আমি এক্ষুনি বললাম যে আমাদের কনস্টিটিউশনে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা আগে আস্তে আস্তে বুঝবো, দেখতে থাকো। সো 10টা অ্যাড করে দিল।
ঠিক আছে, এবার আমাদের কনস্টিটিউশন তো নর্মাল আমাদের খাতা বইয়ের মতন না, আমরা যখন চাই তখন স্টিকি নোট দিয়ে কিছু লিখে কোথায় অ্যাড করে দিলাম, কিছু বি লিখে দিলাম, এরকম হয় না। তো একটা কমপ্লেক্স প্রসেস হয়, ঠিক আছে। ওই প্রসেসের থ্রুই আমরা কনস্টিটিউশনে হয়তো কিছু অ্যাড করতে পারি বা ওখান থেকে কিছু ডিলিট করতে পারি। ওই প্রসেসকে বলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে। আর হ্যাঁ, অ্যামেন্ডমেন্টস এখনকার মতন জেনে নাও, আমরা অ্যামেন্ডমেন্টস আবার পরে ডিটেলে পড়বো। ওইটা আর্টিকেল 368-এ আছে, আর সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে আমরা এটাকে বড় করেছি, ঠিক আছে। তো কোন অ্যামেন্ডমেন্ট হলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে ইনকর্পোরেট করার জন্য? তো সেই অ্যামেন্ডমেন্ট ছিল 42nd অ্যামেন্ডমেন্ট, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা এসেছিল 1976-এ। আর যেন এটাকে মিনি কনস্টিটিউশনও বলে। আর কেন বলে সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এখন সেটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, পরে আবার ফান্ডামেন্টাল ডিউটিস থেকে কোশ্চেন আসবে তখন দেখবো। তো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু আমরা আমরা ফান্ডামেন্টাল ডিউটিসকে আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট করেছি, ঠিক আছে। এত দূর বোঝা গেল। এবার দেখো, আর হ্যাঁ, তোমাকে এটাও জানা উচিত এটা আমরা কোন দেশ থেকে ইন্সপায়ার হয়ে, কোন দেশ থেকে বড় করেছি এই আইডিওলজিটা, তাই না? এটা আমরা ইউএসএসআর মানে আমাদের রাশিয়া থেকে এটা আমাদের বড় করা হয়েছে, ঠিক আছে। এবার কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে, কোথায় না কোথায় তো অ্যাড করা হবে, কোনো একটা পার্ট, কোনো একটা আর্টিকেল। তো কোন পার্ট, কোন আর্টিকেল? তো পার্ট 4A, পার্ট 4A এর আর্টিকেল 51A, 51-এর A। সো কোনো একটা পার্টে অ্যাড করা হবে, সো দ্যাট ওই পার্টটা হচ্ছে পার্ট 4A আর আর্টিকেলের 51A, ঠিক আছে। বাট এখনই আমি বললাম 11টা ফান্ডামেন্টাল ডিউটিস, তো একটা আর্টিকেলে 11টা কী করে? ওয়েট, ধ্যার্য রাখো, বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে ফান্ডামেন্টাল ডিউটিস না নন জাস্টিসিয়েবল হয়, নন জাস্টিসিয়েবল হয়, ঠিক আছে। নন জাস্টিসিয়েবল মানে কেউ যদি ফান্ডামেন্টাল ডিউটিসকে ফলো না করে, তুমি তার বিরুদ্ধে কোর্টে গিয়ে পেটিশন ফাইল করতে পারবা না, তুমি তার বিরুদ্ধে কেস করতে পারবা না, ঠিক আছে। নাহলে তো সবাই আমরা জেলেই থাকতাম। কেন? এখন তুমি দেখতে পারবা কি ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ঠিক আছে। বাট একটা কমিটি এসেছিল জানো, আচ্ছা ঠিক আছে, পরের পেজে আমি এটা বলি। একটা কমিটি বেরিয়েছিল 2012-তে, সেই কমিটির নাম ছিল জাস্টিস ভার্মা কমিটি, জাস্টিস ভার্মা কমিটি। এই কমিটি রিকমেন্ড করেছিল যে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে কী করা উচিত? জাস্টিসিবল করে দেওয়া উচিত, লিগালাইজ করে দেওয়া উচিত। বাট আমাদের হোপফুলি আমাদের মানে গভর্নমেন্ট এটাকে রিজেক্ট করে দিয়েছিল, ঠিক আছে। তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, নাহলে সবাই জেলেই থাকতাম আমরা। হ্যাঁ, সো দেখো, তো দেখো 11টা ফান্ডামেন্টাল ডিউটিস, এখন তো আমরা 10টাই দেখেছি, আগে 10টা ভালো করে দেখিনি, তারপর 11টা দেখবো। ওর নিয়ে একটুখানি রহস্য আছে, সেটা আমরা পরে বুঝতে পারবো কী রহস্য। তো আমরা যেই 10টা ফান্ডামেন্টাল ডিউটিস একটা আর্টিকেলে কী করে ফিট করে দিলাম, সাব ক্লজেস বানিয়ে, সিম্পল। যেমন 51A এর সাব ক্লজ A, সাব ক্লজ B, মানে 51A সাব ক্লজ B, 51A সাব ক্লজ C, এমন করে D, E, F, G, H, I আর J 10টা অ্যাড করে দেওয়া হলো, ঠিক আছে। আর হ্যাঁ, এক্সামে অনেকবার কোশ্চেন আসে যে 51A এর ডিতে কী আছে, 51A এর জিতে কী আছে, 51A এর এইচে কী আছে। নাহলে বলে দেবে সায়েন্টিফিক টেম্পারামেন্টস কোন আর্টিকেলে আছে, কোন আর্টিকেল বলে যে সায়েন্টিফিক টেম্পারামেন্টসকে প্রমোট করা উচিত, কোন আর্টিকেল বলে যে আমাদেরকে নন ভায়োলেন্সিকে প্রমোট করা উচিত। তো এই পার্টিকুলার স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, তো প্লিজ কিছু মিস করবে না। আমি যতটা বলছি ততটা নোট করো, আমি আগে থেকেই ফিল্টার করেই লিখছি, বেশি আমি কিছু লিখছি না, গট ইট। সব কোনো না কোনো এক্সামে এসেছে আর কোনো না কোনো এক্সামে আসবে। তো 51A এর এতে আছে অ্যাবাইড ন্যাশনাল ফ্ল্যাগ, অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম। আচ্ছা, এর মানে হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর ন্যাশনাল অ্যান্থেমকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, ঠিক আছে। বিতে আছে যে আমাদের যত ফ্রিডম ফাইটার্স ছিল, তাদের যে আইডিওলজি ছিল, ওই পথে আমাদেরকেও হাঁটতে হবে। তো এটা আমি সিম্পলি তোমাদের জন্য ট্রিক বানিয়েছি। বিতে তুমি বাপুজি ইয়াদ করে নাও, বাপুজি অ্যান্ড ভগৎ সিং ইয়াদ করে নাও, তাহলে তোমার মনে থেকে যাবে। ভগৎ সিং অ্যাড করে নাও, তাহলে তোমার এটা মনে থেকে যাবে যে 51A এর বিতে আছে যে আমাদের ফ্রিডম ফাইটার্সের আইডিওলজিকে ফলো করতে হবে, ঠিক আছে। সিতে আছে আমাদের দেশের সভেরেনিটি, ইন্টিগ্রিটি, সেকুলারিটি মানে সেকুলারিজম, এগুলোকে প্রোটেক্ট করতে হবে, মানে আমাদের ইন্ডিয়াকে কনসলিডেট করতে হবে, ঠিক আছে। তো সিতে তুমি কনসলিডেট নিয়ে নাও, তাহলে তোমার সব মনে পড়ে যাবে, কনসলিডেট, ঠিক আছে। ডিতে আছে ডিফেন্ড ইয়ার কান্ট্রি, যখন আমি কি লিখছি এটা,
যখন নিড হবে তখন আমাদের কান্ট্রিকে আমাদেরকে ডিফেন্ড করতে হবে, ঠিক আছে, ডিফেন্ড ইওর কান্ট্রি। আর ই দিয়ে বেসিক্যালি ই দিয়ে তো এমন বলা হয়েছে যে এখানে আমাদেরকে কমিউনাল ব্রাদারহুড ছড়াতে হবে, মানে আমরা যে ধর্মর নামে এক দুজনকে মারকাট করি এগুলো বন্ধ করতে হবে, একটা ইকুয়ালিটি নিয়ে আসতে হবে, সবার ভিতরে সমানতা নিয়ে আসতে হবে, আর উইমেনদের প্রতি ডেরিভেটিভ প্র্যাকটিসেসকে অবলিশ করতে হবে, মানে আমরা যাদেরকে ডিসরেসপেক্ট করি এইগুলোকে অবলিশ করে দিতে হবে, ঠিক আছে। সো ই দিয়ে তুমি একটা সিম্পল টার্ম মনে রাখো তো পুরো লাইনটাই তোমার ক্লিক করে যাবে ব্রেনে, সেটা হচ্ছে ইকুয়ালিটি। হ্যাঁ, আচ্ছা, এফ দিয়ে বলেছে আমাদের কালচারকে, মানে 51 এর এফ এ বলা হয়েছে আমাদের কালচারকে প্রিজার্ভ করতে হবে, আমাদের যে হেরিটেজ আছে, আমাদের যে কালচার আছে ওইটাকে প্রিজার্ভ করতে হবে। তো এটার জন্য সিম্পল একটা ট্রিক বানিয়েছি আমি, তুমি ফোর্ট মনে রাখো। ফোর্ট, ফোর্ট মানে কিলা, লাল কিলা যেমন, তাই না, রেড ফোর্ট আছে, কালিঞ্জার ফোর্ট আছে, তো এই ফোর্টগুলো আমাদের কালচারই তো না, আমাদের হেরিটেজই, আমাদেরকে এগুলোকে প্রোটেক্ট করতে হবে। আর জি দিয়ে বলা হয়েছে আমাদের গ্রিনারিকে প্রোটেক্ট করতে হবে, মানে আমাদের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে একটা সিম্পল টার্ম মনে রাখতে পারো, সেটা হচ্ছে গ্রিনারি, জি দিয়ে গ্রিনারি। তাহলে তোমার এইটা ক্লিক করে যাবে ব্রেনে যখন তুমি 51 এর জি দেখবা যে আমাদের এনভায়রনমেন্টকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। আর এইচ দিয়ে বলা হয়েছে যে আমাদেরকে না একটা সাইন্টিফিক টেম্পারামেন্টস ডেভেলপ করতে হবে, তার মানে আমরা যে কোনো প্র্যাকটিসেসকে এরকম ব্লাইন্ডলি ফলো করি ওইটা বন্ধ করতে হবে, যেমন ওটাকে কোয়েশ্চেন করতে হবে, যেমন যে কোনো পুজোতে আমরা বলি দিই, বাট এটা কি লজিক্যালি ট্রু, এরকম করা কি সত্যি দরকার, এটা আমাদের কোয়েশ্চেন করতে হবে, এটা বলা হয়েছে, ঠিক আছে। সো একটা সিঙ্গল টার্ম আবার মনে রাখো, সেটা হচ্ছে হিউম্যানিজম। তাহলে পুরো জিনিসটা তোমার মনে থাকবে যে আমাদের একটা সাইন্টিফিক টেম্পারামেন্টস বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। আই দিয়ে বেসিক্যালি বলা হয়েছে, আমি তোমাকে একটা লাইন বলি। সো লাইনটা হচ্ছে এন আই ফর এন আই মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড, মানে কেউ যদি আমায় চোখ দেখায় আমি ওকে চোখ দেখাই তাহলে এটা পুরো দুনিয়াকে ব্লাইন্ড করে দেবে, মানে বেসিক্যালি ভায়োলেন্সের রাস্তা ছাড়তে হবে। যা কিছু নন ভায়োলেন্স দিয়ে প্রাপ্ত করা যায় তার সব থেকে বড় এক্সাম্পল আমাদের বাপুজি, রাইট। সো হ্যাঁ, তো এখানে তুমি একটা জিনিস মনে রাখো, আই দিয়ে না, আই চোখ, চোখ, তো বেসিক্যালি এটা ক্লিক করা উচিত তোমার, ঠিক আছে। তাহলে তোমার মনে থাকবে যে আমাদেরকে নন ভায়োলেন্স রাখতে হবে, আমাদেরকে নন ভায়োলেন্স প্র্যাকটিস করতে হবে, নন ভায়োলেন্স মানতে হবে। আচ্ছা, একটা কথা এখানে তোমার জানা উচিত যে আমরা ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে কবে মানাই? ওইটা আমরা 2 অক্টোবরে মানাই। বলতে পারবা কেন? বিকজ এই পার্টিকুলার ডেতে আমাদের মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল। আচ্ছা, কবে কোন ইয়ারে হয়েছিল সেটাও আমি বলে দিই তোমায়, 1869-এ পোরবন্দর, সেটা তোমরা জানোই আই গেস। আর যে দিয়ে বলা হয়েছে জ্যাক অফ অল ট্রেড, জ্যাক অফ অল ট্রেড, তার মানে আমাদের সব সেক্টরে ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে, যে কোনো একটা সেক্টরে আমাদেরকে স্টাক হয়ে থাকতে হবে না, আমাদের লাইফে আমাদেরকে প্রসপ্যারিটি আনতে হবে, সব সেক্টরে আমাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে। তো তুমি জ্যাক অফ অল ট্রেড মানে কি সব সেক্টরে তুমি একদম গুড, রাইট, ইউ আর অ্যামেচার ইন এভরি সেক্টর অফ ইয়োর লাইফ, রাইট। তো ডেভেলপমেন্ট মনে রেখে নাও, গট ইট। বাট এখনও কিন্তু আমাদের 10টাই ফান্ডামেন্টাল ডিউটি কমপ্লিট হলো, এখনও একটা রয়ে গেছে, রাইট। কোনটা রয়ে গেছে সেটা এখন তুমি জানতে পারবা। এটা আমি কেন এর সাথে লিখছি না, একটা কারণ আছে, সেই কারণটা তুমি এখন বুঝতে পারবা। তো আর্টিকেল 51 এর সাবক্লজ কে আমি ছেড়ে দিয়েছি। কেন? কেন কি এইটা যখন আমাদের 1976-এ আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসকে ইনকর্পোরেট করা হলো আমাদের কনস্টিটিউশনে, তখন এটা ছিল না। তাহলে এটা কবে অ্যাড হয়েছে? 2002-এ। এবার আমরা জানি যে কিছু জিনিসকে কনস্টিটিউশনে অ্যাড করতে হলে এমনি তো অ্যাড করে দেওয়া যায় না, তো কোনো একটা অ্যামেন্ডমেন্টের থ্রু অবশ্যই হয়েছে। তাহলে ওই অ্যামেন্ডমেন্টটা কী ছিল? সেটা ছিল 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2002-এ হয়েছিল, ঠিক আছে। এইখানে বেসিক্যালি এডুকেশন রিলেটেড বলা হয়েছে, মানে প্যারেন্টসদের এটা ডিউটি থাকা উচিত যে ওরা নিজের ওয়ার্ডসকে, নিজের বাচ্চাকে কোনো একটা পার্টিকুলার স্কুলে ভর্তি করায়, সো দ্যাট ওরা এডুকেশনকে পারসিউ করতে পারে, ঠিক আছে। বাট এই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শুধু এই একটা কাজই করেছিল না, এটা তিনটে জিনিসে নিজের, মানে তিনটে জিনিসে এটা কিছু অ্যাড অন করেছিল, তো কিছু রিমুভ করেছিল, 3 জায়গাতে ইম্প্যাক্ট করেছিল। তো ফার্স্ট জায়গা ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আমরা এখনো জানি না ফান্ডামেন্টাল রাইটস কী হয়, আমরা পরে দেখতে পারবো, পরে আবার কোশ্চেন আসবে তো এক্সপ্লেন করবো। তো ফান্ডামেন্টাল রাইটসে 21 এ অ্যাড করা হয়েছিল, যেখানে রাইট টু লিভ ছিল না, ওখানে 21 এ অ্যাড করা হয়েছিল রাইট টু এডুকেশন বলে, রাইট টু এডুকেশন বলে। রাইট টু এডুকেশন মানে 6 থেকে 14 বছর পর্যন্ত যতগুলো বাচ্চা হবে তাদের কাছে এটা অধিকার আছে যে ওরা পড়তে পারবে, ফ্রি অফ কস্ট পড়তে পারবে। তার জন্যই তো গভর্নমেন্ট স্কুলসগুলো সেট আপ করা হয়। আর জন্য এই পার্টিকুলার অ্যাক্টের মাধ্যমেই এটা বলা হয়েছে যে পার 5 স্কোয়ার কিলোমিটার এরিয়াতে একটা স্কুল থাকা উচিত, সো দ্যাট সব বাচ্চার জন্য অ্যাক্সেসেবল হোক, ঠিক আছে। আর 45 যেটা হচ্ছে ডিপিএসপির ভিতরে আসে। ডিপিএসপি মানে আপাতত ছাড়ো, পরে দেখতে পারবো কি হয়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আইল্যান্ডটিও বড় করেছি, পরে আমরা এগুলো দেখতে পারবো, এটাও নন নেসেসিয়েবলি হয়, পরে দেখতে পারবো।
এইখানে সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করা হয়েছে। এখানে আগে সাবজেক্ট ম্যাটার ছিল যে 6 থেকে 14 বছর মধ্যে, মানে এই জিনিসটা এইখানে ছিল, বাট এইখান থেকে ডিলিট করে এটাকে ফান্ডামেন্টাল রাইটসে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে বলবো না, এটা পরে কোনো একদিন বুঝতে পারবা। কেন ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল হয় আর ফান্ডামেন্টাল রাইটস জাস্টিসিয়েবল। আই গেস হিন্ট ধরতে পারলে ভালো, না আমরা পরে এটাকে ডিটেল এক্সপ্লেন করবো কোনো দিন, ঠিক আছে। তো ডিপিএসপির সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করা হয়েছে 45 আর্টিকেলের। আর একটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে 51 এর কেতে, যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম, রাইট। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট ম্যাটার চেঞ্জ করে কি করা হয়েছে, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যাড করা হয়েছে। আর্লি চাইল্ডহুড কেয়ার মানে 0 থেকে 6 বছর পর্যন্ত যে বাচ্চাদের যত এডুকেশন রিলেটেড প্রবলেমস হোক, যত কিছু হোক, এগুলোকে এড করা হবে, সাহায্য করা হবে, রাইট। সো ফার্স্ট কোশ্চেন আমরা এখানেই শেষ করি। আর হ্যাঁ, প্লিজ নোট বানিয়ে নাও, কেন অনেকগুলো ফ্যাক্ট এখানে লেখা হয়েছে। এবার তুমি যদি নোট না বানাও, এগুলো তুমি কিছুক্ষণ পরেই ভুলে যাবে, কিচ্ছু মাথায় থাকবে না, ঠিক আছে। তাহলে এর আনসারটা বলে দাও, কাল কোন প্রাইম মিনিস্টারের লিডারশিপের আন্ডারে আমাদের কনস্টিটিউশনাল ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছিল? খুব ইজি, ইন্দিরা গান্ধী, রাইট। এইটাই রেস করে দিই, কনফিউশন করবে, রাইট, ইন্দিরা গান্ধী। চলো এবার আমরা সেকেন্ড কোশ্চেনে জাম্প অন করি। তো কোশ্চেন হচ্ছে, which of the cell organelle converts nutrients into energy? কোন সেল অর্গানেল কনভার্ট করে নিউট্রিয়েন্টকে এনার্জিতে? খুব ভালো কোশ্চেন। আর হ্যাঁ দেখো, সেল যে না, পুরো সায়েন্সে সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেল। এখান থেকে শিওর শর্ট কোশ্চেন আসে, মানে যেমন আমাদের ইকোনমিক্সে 5 ইয়ার প্ল্যান, পলিটিতে ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস, তেমন বায়োলজি বলতে পুরো সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট সেল। তো সেল হয়তো একটু বড় এক্সপ্লেনেশন হতে পারে, বাট প্লিজ সব কিছু নোট ডাউন করো। অনেকটা সেল আমি আজকে কভার করবো, অনেকটা সেল আবার পরে যখন কোশ্চেন আসবে তখন কভার করা হবে। ওকে, তো আগে আমরা বুঝবো সেল হয় কি। তো বেসিক্যালি সেল হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ মানে এই যে আমি, তুমি, যতগুলো লিভিং অর্গানিজমস তুমি তোমার আশেপাশে দেখতে পাও, প্রোফেরা, ফাঞ্জাই, আমি, প্লান্টস, যত কিছু, সব কিছুর ফান্ডামেন্টাল ইউনিট সেল দিয়ে বানানো। যেমন এই একটা বাড়ি একটা ইট দিয়ে বানানো হয়, একটা ইট মিলে পুরো বাড়ি হয়, রাইট। তেমনই একটা সেল মিলে পুরো আমাদের বডিকে ফর্ম করেছে, ঠিক আছে। তো যে কোনো লিভিং অর্গানিজম তার ভেতরে সেল আছে, ওটার ফান্ডামেন্টাল ইউনিট। এখানে একটা ভালো কোশ্চেন অ্যারাইজ হয় যে ভাইরাসের ভিতরে সেল থাকে, মানে এই কোশ্চেনটা অনেকবার এক্সামে এসেছে। তো ভাইরাসের ভিতরে সেল থাকে? না, ভাইরাসের ভিতরে সেল থাকে না। তাহলে কি ভাইরাস লিভিং না? হ্যাঁ, ভাইরাস লিভিং না, কিন্তু ভাইরাস নন লিভিংও না। তাহলে ভাইরাস কি? ভাইরাস একটা সেমি লিভিং এন্টিটি। সেমি লিভিং এন্টিটি মানে যখন ওইটা আমাদের এনভায়রনমেন্টে থাকে, যেমন আমাদের ডাস্ট পার্টিকলস নন লিভিং থিং এর প্রপার্টিজ শো করে, যেদিক খুশি যেদিক কিছু মুভমেন্ট কিছু করতে পারে, তখন ভাইরাসও থাকে, এদিক ওদিক পড়েই থাকে। বাট যখন ওই ভাইরাসগুলো হোস্ট সেল পেয়ে যায় না, তখন এই ভাইরাস নিজেকে রেপ্লিকেট করা শুরু করে আর নিজেকে অ্যাজ আ লিভিং বিং শো করে, ঠিক আছে। তার জন্য এটাকে সেমি লিভিং বলা হয়। তাহলে মনে থাকবে ভাইরাসের সেল থাকে না, ঠিক আছে। আগে আমরা সেলের ডিসকভারিজ দেখবো, ঠিক আছে। সেল কি করে ডিসকভার হলো, আমরা কি করে জানলাম আমাদের বডি সেল থেকেই বানানো, তাই না? তো সেলের আগে আমরা ডিসকভারিজ দেখে নেব। তো টাইম এলো 1665 এর। একটা সায়েন্টিস্ট ছিল, তেনার নাম ছিল রবার্ট হুক। না, একটা বার্ক থেকে, একটা কর্ক, বার্ক আর কর্ক মানে বেসিক্যালি গাছের ছাল, ওইখান থেকে উনি একটা ডেড সেলকে ডিসকভার করলেন। ডেড সেল মানে একটা মৃত কোশিকা। তাহলে আমরা কি করে বুঝলাম সেল লিভিং হয়? টাইম আসবে। আবার টাইম এলো 1674 এর। এখানে একটা সায়েন্টিস্ট ছিল, তার নাম ছিল অ্যান্টনি ভ্যান লিউভেন হক। ওকে, অ্যান্টনি ভ্যান লিউভেন হক। তো ইনি না একটা পন্ডের কাছে বসেছিলেন,
গল্প করছিলেন পন্ডের কাছে বসে, কিছু বি করছিল, সেইখান থেকে ইনি ডিসকভার করলেন একটা লিভিং সেল, বুঝতে পারলেন? আর অলদো এটা একটা স্পাইরোগাইডা ছিল, আমরা পরে দেখবো এগুলো কি হয়, ঠিক আছে? এটা একটা লিভিং সেল, একটা স্পাইরোগাইডা সেল ডিসকভার করেছিল উনি, এটা লিভিং সেল ডিসকভার করেছিল। আর হ্যাঁ, উনি সেম পন্ড থেকে না প্রোটোজোয়া ডিসকভারিও করেছিল, প্রোটোজোয়া। আর ইভেন জানো আমাদের যে স্পামের ডিসকভারিও অ্যান্টনি লিভেন হকি করেছিল। দেখো কত কিছু ইনি মাইক্রোবায়োলজিতে করেছে, তাই না? তার জন্য এনাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয়, ঠিক আছে? তাহলে বায়োলজিকে, বায়োলজির পার্ট হয় না, যেমন জুলজি, বোটানি থিওফরেস্টাস স্যার, কেন উনি প্ল্যান্টিনাম ইন্ডিকা লিখেছিল। চলো আমরা দেখবো এগুলো পরে আবার কোনো একদিন কোনো একটা কোশ্চেনে। আমরা এবার সামনে মুভ অন করি, এবার আমরা সেলের না স্ট্রাকচারটাকে একটু বুঝবো, ঠিক আছে? তো এই যে একটা সেল দেখতে পাচ্ছ তুমি, এবার না সেলের যে বাইরের মেমব্রেনটাকে দেখতে পাচ্ছ না, এটা হয় সেল মেমব্রেন, এই যে লেখা আছে এটা হয় সেল মেমব্রেন, বাট এটা তো একটা সিঙ্গেল মেমব্রেন। কিছু কিছু সেল না ডুয়াল মেমব্রেন দিয়ে বাউন্ড থাকে, আরেকটা মেমব্রেন হয় ওদের বাইরে, ওটাকে সেল ওয়াল বলা হয়। আর আমি কিছু কিছু কেন বললাম, কেন আমাদের ভিতরে সেল ওয়াল নেই। সেল ওয়াল আমাদের ভিতরে নেই, তাহলে কার ভিতরে আছে? প্লান্টসের ভিতরে আছে, ফাঙ্গাসদের ভিতরে আছে, আর ব্যাকটেরিয়াসদের ভিতরে আছে। ওকে, মানে ব্যাকটেরিয়াসদের সেলে সেল ওয়ালও আছে, ওদের ডাবল মেমব্রেন সেল। তো প্লান্টসদের যে সেল ওয়াল হয় না, ওটা সেলুলোজের বানানো হয়। আর ফাঙ্গাসদের কাইটিন বা চাইটিনও বলে অনেকেও, যেটা খুশি বলতে পারো, জানা উচিত। কাইটিন বা চাইটিন। তো এটা একটা কমপ্লেক্স সুগার হয়। আচ্ছা, আমরা যখন পরে ফাইলামস, কিংডম এগুলো পড়বো না, এগুলো এখন আমি তোমাকে বলছি না, বিকজ এগুলো পরে কোশ্চেন রেখেছি আমি। আমরা দেখবো আর.এইচ. হোয়াইটেকার জি এলো 1969-এ, কিংডমস বানালো, ফাইলামস বানালো, তো ওর মধ্যে একটা ফাইলাম হবে আর্থ্রোপোডা। তাদের যে এক্সোস্কেলেটন হয় না, ওইটাও সেম কাইটিনেরই বানানো হয়, মানে কাইটিনেরই হয়, ঠিক আছে? আর ব্যাকটেরিয়ারদের না পেপটিনের হয়, পেপটিন। এবার ওদের ওদের না একটা রেয়ার কিছু আছে ওদের কাছে, যে ওদের যে সেল ওয়াল না, ওর উপরে একটা স্লাইম লেয়ার চড়ানো থাকে, একটা স্লাইম লেয়ার আছে। কার? পেপটিনোগ্লাইকলিক্সের। এটা কোশ্চেনে আমি অনেকবার দেখিয়েছি, ঠিক আছে? পেপটিনোগ্লাইকলিক্স, হ্যাঁ পেপটিনোগ্লাইকলিক্সের। ওকে, তো এবার আমরা সেল মেমব্রেন দেখিনি, সেল মেমব্রেন কি হয়? সেল মেমব্রেন যেটা আমাদের কাছে আছে, আমাদের বাইরের আউটার মেমব্রেন সেল মেমব্রেনই, বাট এদের ইনার মেমব্রেন হয় সেল মেমব্রেন, কেন এদের আউটার মেমব্রেন তো সেল ওয়াল, তাই না? তো আমাদের সেল মেমব্রেন কি দিয়ে বানানো? আমাদের সেল মেমব্রেন প্রোটিন প্লাস লিপিড দিয়ে বানানো। ওকে, 1:1 রেশিওতে, মানে 50-50%, ঠিক আছে? আর এটা না সেমি পারমিয়েবল হয়। সেমি পারমিয়েবল মানে এটা সিলেক্টিভলি সেমি পারমিয়েবল হয়, মানে বেসিক্যালি এটা কিছু জিনিসকে ভিতরে যেতে দেয়, কিছু জিনিসকে বাইরেও যেতে দেয়। যখন সেল ডিটক্সিফিকেশন করে তখন খুব ইম্পর্টেন্ট হয় এই সেল মেমব্রেনের সেমি পারমিয়াবিলিটি যে ফাংশনটা। এবার একটা জিনিস বুঝতে হবে, সেল অর্গানালি হয় কি, তারপরে আমরা এগুলো বুঝতে পারবো কি সেল অর্গানালস কি হয়। তো এখানে আমরা অনেকগুলো সেল অর্গানালস দেখতে পাচ্ছি, আমরা সবকটা একটা একটা করে পড়বো। তো আগে আমরা দেখবো সেল অর্গানালস কি হয়। যেমন আমাদের বেসিক ইউনিট সেল, তেমন সেলের বেসিক ইউনিট, সেলের ফাংশনাল ইউনিট হচ্ছে সেল অর্গানাল। সেল অর্গানাল কি? একটা ফাংশনাল ইউনিট। ফাংশনাল ইউনিট মানে যেমন আমার বডি ভিতরে হার্ট আছে, প্যানক্রিয়াস আছে, লিভার আছে, অনেক কিছু আছে, রাইট? আমরা ওগুলো ফাংশনাল ইউনিট, তেমনই সেলের ফাংশনাল ইউনিট এইগুলো, মানে ওর সেল অর্গানালস, ঠিক আছে? একটা একটা সেল অর্গানাল দেখবো। আচ্ছা, সেল অর্গানাল না একটা একটা ম্যাট্রিক্স, একটা প্লাজমাতে ফ্লোট করে, এই যে ফ্লোট করছে, এইটাকে বলে সাইটোপ্লাজম, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের সেল মেমব্রেনকে প্লাজমা মেমব্রেনও বলে, কেন এটা প্লাজমাকে মেম করে রেখেছে, বাউন্ড করে রেখেছে। ঠিক আছে? তো সাইটোপ্লাজমেতে সব আমাদের সেল অর্গানাল কি করে? ফ্লোট করে। সব থেকে ইম্পর্টেন্ট সেল অর্গানাল হয় নিউক্লিয়াস।
নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াসের ভেতরে, এর ভিতরে নিউক্লিয়াস থাকে, আমি এন দিয়ে ডিনোট করছি ওটাকে। আর এটা কি? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ডিসকভারি কে করেছিল? রবার্ট ব্রাউন। আর এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় বিকজ এটা ডিএনএ ক্যারি করে। অলতো আমরা দেখবো মাইটোকন্ড্রিয়াও ডিএনএ ক্যারি করে, সেটা আমরা পরে বুঝতে পারবো, ঠিক আছে? এর ওন ডিএনএ হয় নিউক্লিয়াসের। তো নিউক্লিয়াসের ভিতর যে নিউক্লিয়াস আছে না, ওইটা এরকম 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 ডট 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 স্ট্রাকচার কিছু ফর্ম করে। কি ফর্ম করছে এগুলো? রাইবোজোমস কে ফর্ম করছে। কি ফর্ম করছে? রাইবোজোমস। রাইবোজোমস কি করে? প্রোটিন কে সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস করে। আচ্ছা, এবার আর রাইবোজোমস কে প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল বলা হয়। এটা আমি লিখছি না, তুমি মনে রাখো, প্রোটিন ফ্যাক্টরি অফ দি সেল। ওকে, প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল বলা হয় বিকজ সিম্পল প্রোটিন কে সিনথেসিস করছে। সিম্পল কোশ্চেন আসে, হোয়াট ইজ কল্ড দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ সেল? রাইবোজোমস। সিম্পল। ওকে, এবার এই রাইবোজোমস না বেরিয়ে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এটাকে এইখানে এক্সপ্লেন করি, জায়গা আছে এখানে। ইআর মানে এন্ডো প্লাজমিক রেটিকুলাম। আই হোপ দেখা যাচ্ছে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না কিছু স্মুথ হয় আর কিছু রাফ হয়। আচ্ছা, আগে তোমার এটা জানা উচিত যে ইআর করে কি। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্টেশন করে, ট্রান্সপোর্টেশন করে। কার ট্রান্সপোর্টেশন করে? ফ্যাট, লিপিড আর প্রোটিনের। দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনের ট্রান্সপোর্টেশন করে। আর কেন করে আমি এক্ষুনি বলছি। কেন কি? দেখো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, এই যে ছোট 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 ডটগুলো কি আছে? রাইবোজোমস। এগুলোই তো প্রোটিন সিনথেসিস করছে। তো কিছু যদি কিছু পোর্শন অফ ইআরে এগুলো গিয়ে চিপকে যায়, তখন ওই পোর্শনটা রাফ হয়ে যায়, তার জন্য ওখান থেকে প্রোটিনের ট্রান্সপোর্টেশন হয়। আর স্মুথ ফ্যাট অ্যান্ড লিপিডের ট্রান্সপোর্টেশন করে, ফ্যাট অ্যান্ড লিপিড। ওকে, ফ্যাট অ্যান্ড লিপিডের ট্রান্সপোর্টেশন করে। আচ্ছা, এটা ট্রান্সপোর্ট করে কার কাছে পাঠাচ্ছে? গলগি অ্যাপটাসের কাছে পাঠাচ্ছে। সেটা আমরা নিচের স্লাইডে দেখব। কার কাছে পাঠিয়েছে? ওটা গলগি অ্যাপটাসের কাছে পাঠিয়েছে। গলগি অ্যাপটাসের ডিসকভারি কে করেছিল? ক্যামিলো গলগি। ওনার নামের উপরেই ওই সেল অরিজিনালের নাম লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর গলগি অ্যাপটাস কি করে? প্যাকেজ, বেসিক্যালি এটা প্যাকেজিং এন্ড ডিসপ্যাচিং করে। মানে যেই নিউট্রিয়েন্টসগুলো বা যেই কি 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 এলো, ফ্যাট, লিপিড, প্রোটিন ট্রান্সপোর্ট হলো না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্ট করলো, ওইগুলোকে প্যাকেজ করবে, পুরো জায়গায় সার্কুলেট করবে, ঠিক আছে? তো এটা প্যাকেজিং এন্ড ডিসপ্যাচিং করে, প্যাকেজিং অ্যান্ড ডিসপ্যাচিং করে। তার জন্যই তো গলগি অ্যাপটাসকে কি বলা হয়? পোস্ট অফিস অফ দ্য সেল। ওকে, পোস্ট অফিস অফ দি সেল বলা হয়। সিম্পল, ভেরি সিম্পল। এবার না, আচ্ছা আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেলাম না, ঠিক আছে এখানেই বলে দিই। গলগি অ্যাপটাসের না দুটো ফেজ হয়, সিস ফেজ আর ট্রান্স ফেজ। সিস কনকেভ হয়, সরি সিস কনভেক্স হয়, আর ট্রান্স কনকেভ হয়। এটাও এক্সামে আসে, সো প্লিজ কিছু মিস করা যাবে না। গট ইট? কনভেক্স ফেজ থেকে ও ইনটেক করে, যেগুলো এলো ওইগুলোকে ও নেয়, ইনটেক করে, আর এখান থেকে ও এক্সহেল করে দেয়, বাইরে করে দেয়। ওকে, দুটো ফেজ ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেল অরিজিনাল, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কেন? আমরা এখনই বুঝতে পারবো। অনেকবার না মাইটোকন্ড্রিয়ার ডায়ামিটারও শুনে নাই, তো এর ডায়ামিটার হয় 0.5 থেকে 1 মাইক্রোমিটার, ঠিক আছে?
মাইটোকন্ড্রিয়া কি করে, এনার্জির ফরমেশন করে, ঠিক আছে, নিউট্রিয়েন্টসগুলো দিয়ে এনার্জিকে ফর্ম করে। এনার্জি কিভাবে ফর্ম করে, এটিপি দিয়ে, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, ঠিক আছে। সেটা আমরা পরে দেখবো যে অ্যারোবিক রেসপিরেশন হলে 38 এটিপি হয়, অ্যানারোবিক রেসপিরেশন হলে 2 এটিপি হয়, সেগুলো আমরা পরে দেখবো। তো এটিপি কি হয়, কারেন্সি সেল, এটিপি কি হয়, কারেন্সি সেল, কারেন্সি অফ দ্য সেল, রাইট, কারেন্সি অফ দ্য সেল। আর হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এমন একটা রেয়ার সেল অর্গানেল যার কাছে দুটো মেমব্রেন থাকে, দুটো মেমব্রেন, এটা মনে রাখবা, এক রাইবোসোমস আর এক এইটা, এদের কাছে ডুয়াল মেমব্রেন থাকে, বাকি সব রাইবোসোমসের কাছে কোনো মেমব্রেনই নেই, সরি, আর মাইটোকন্ড্রিয়ার কাছে দুটো মেমব্রেন আছে, আর বাকি সব সেল অর্গানেল কাছে একটা একটা মেমব্রেন, ভেরি ফিউ আছে যাদের কাছে দুটো মেমব্রেন থাকে, ঠিক আছে। তো এর ইনার মেমব্রেনে এটিপির ফর্মেশন হয়, এটুকু জানা উচিত তোমার। আর মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, কেন, বিকজ পাওয়ার জেনারেট করছে, পাওয়ার হাউস অফ দ্য সেল, রোমান রিংস না কিন্তু, পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট অর্গানেল আমরা ডিসকাস করি, সেটা হচ্ছে লাইজোজোম। লাইজোজোমস, লাইজোমস কি হয়, আচ্ছা তোমরা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, কাজিকামে ফাইটার প্লেটস ছিল না, ফাইটার প্লেনসগুলো কী করতো, এনিমি বেসে গিয়ে নিজেকে সুসাইড করিয়ে বেসটাকে দাভা করে দিত, সেম কাজ লাইজোজোমসের, হিরো ভেবে নাও লাইজোজোমসকে। তো বেসিক্যালি লাইজোজোমস কি করে, লাইজোজোমস সুসাইডাল ব্যাগ অফ সেল বলা হয়, কেন বলা হয় আমি এখন এক্সপ্লেন করবো। লাইজোজোমসকে কি বলা হয়, সুসাইডাল ব্যাগ অফ দি সেল বলা হয়, কেন, বিকজ এর ভিতরে না হাইড্রোলিটিক এনজাইমস থাকে, হাইড্রোলিটিক এনজাইমস, যেটা কি করে, ডাইজেস্টিভ জুসিস হয় যেগুলো, বেসিক্যালি যেটা একটা ডাইজেস্টিভ জুস, যেটা ডাইজেশনে হেল্প করে, ঠিক আছে। মানে বেসিক্যালি যেই সেল অর্গানেলি ওয়ার্ক করছে না, এখন ফাংশন করছে না, সেই অর্গানেলের কাছে লাইজোজোম গিয়ে ব্লাস্ট হয়ে যায়, নিজেও ফেটে যায়, ওইটাকেও ডাইজেস্ট করে দেয়, পুরো কমপ্লিটলি ডাইজেস্ট করে দেয়। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম আমি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিটক্সিফিকেশনেও সাহায্য করে, ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন মানে আনওয়ান্টেড ওয়েস্টকে বের করে দেয়, ঠিক আছে। আর এটা ডিসকাস করি বেশ আরেকটা, তারপরে আমরা অন্য কোশ্চেনে যাব। সো আরেকটা আমি ডিসকাস করব, প্যারিক্সোসোম। দাঁড়াও আমি এগুলোকে একটুখানি ঠিক করে দিই। ওকে, সো আরেকটা আমরা ডিসকাস করি। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেনকেও যেটা নিউক্লিয়ারকে ম্যাম করে রেখেছে বা বাউন্ড করে রেখেছে, সিম্পল, ওকে। সেল মেমব্রেন এগুলো তো আমরা এক্সপ্লেন করেছি না, চলো আরেকটা এক্সপ্লেন করি, হচ্ছে প্যারেক্সিসোম। প্যারেক্সিসোম, তো এটা কি করে, অক্সিডেটিভ ক্রিস্টালসের ফর্মেশন করে, অক্সিডেটিভ ক্রিস্টালস, আর ডিটক্সিফিকেশন করে বডির ভিতরে, বডি মানে একটা সেলের বডির ভিতরে ডিটক্সিফিকেশন করে। ডিটক্সিফিকেশন মানে ওই তো আনওয়ান্টেড যেরকম আমরা ইউরিন করে ডিটক্সিফিকেশন করি না, তেমনি ওরা আনওয়ান্টেড জিনিস যেগুলো থাকে ওদের ভিতরে ওইটাকে ডিটক্সিফাই করে দেয়, ঠিক আছে। দেখো মনে হচ্ছে একটু বেশি, কিন্তু নোট করো, রিভিশন করো, সব হয়ে যাবে, কিচ্ছু বেশি না। আমি সব কিছু সিলেক্টেড লিখছি, আমি যা লিখছি সব কোনো না কোনো এক্সামে এসেছি, আর কোনো না কোনো এক্সামে কি তোমার এমটিএসে তুমি শিওর দেখতে পারবে এখান থেকে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার পেপার উঠিয়ে দেখে নাও যদি বিলিভ না হয়, ঠিক আছে। ডিটক্সিফিকেশন তো আমি কিছু এক্সট্রা লিখছি না, সো স্টে টিউন। আচ্ছা, আর হ্যাঁ এগুলো না ফ্যাটি অ্যাসিডসকে ব্রেক ডাউনও করে, নোটস বানিয়ে নাও, ব্রেক ডাউনও করে, কাকে, ফ্যাটি অ্যাসিডসকে, ঠিক আছে। তো সেলের ব্যাপারে আপাতত এইটুকুই থাক, আমরা যখন আবার সেল থেকে কোনো কোশ্চেন আসবে তখন ভালো করে দেখবো। তো আমরা কোশ্চেনের আনসারটা করে দিই, উইচ অফ দ্য সেল অরিজিনাল কনভার্টস নিউট্রিয়েন্টস ইনটু এনার্জি,
সিম্পল মাইটোকন্ড্রিয়া। ওকে, চলো থার্ড কোশ্চেনে যাওয়া যাক। ওকে, সো আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে আইডেন্টিফাই এন এক্সাম্পল অফ অর্গানিজম দ্যাট আর ফ্রি সুইমিং অ্যান্ড বটম ডুয়েলিং ফর্মস। ফ্রি সুইমিং মানে যারা নিজে থেকে সুইম করতে পারে, বটম ডুয়েলিং মানে যারা হ্যালোক্লাইনের নিচে বা বটমে ডুয়েলভ করে, মানে নিচে থাকে, সমুদ্রের নিচে ডুয়েলভ করে। ঠিক আছে, তো এটা বোঝার আগে তোমাকে দুটো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্ল্যাঙ্কটন আর নেকটন। প্ল্যাঙ্কটন দুটো টাইপের হয়, ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটন। ফাইটো মানে ফোটন, ফোটন মানে লাইটের পার্টিকলস, তাই না? আমরা দেখেছি যখন 1921-এ অ্যালবার্ট আইনস্টাইন জি ফটো ইলেকট্রিক ইফেক্ট অফ লাইটকে ডিসকভার করলেন, তার জন্য উনি নোবেল পেলেন ফিজিক্সে, তাই না? তো এর মানে কি ফোটন। তো মানে বেসিক্যালি এই অর্গানিজমসরা কি করে, লাইটকে ইউজ করে নিজে খাবার প্রডিউস করে। তো এই প্রসেসটাকে কি বলে, ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। আর তার জন্য এটা কি অটোট্রফ, এরা নিজে খাবার নিজে প্রডিউস করছে। আর এটা কোশ্চেন অনেকবার আসে যে which organisms are called autotroph of marine life or aquatic life, সো এটা আনসার হয়ে যাবে প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, সিম্পল। ওকে, আর জু প্ল্যাঙ্কটন কি, এগুলো স্মল ফিশ হয়। আর এরা এদের উপরে ফিড করে, মানে এরা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খায়। আর নেকটন কি, নেকটন হয় বিগ ফিশেস, বিগ ফিশেস যারা জু প্ল্যাঙ্কটনকে খায়। ওকে, এবার তোমাকে জানতে হবে যে নেকটন আর জু প্ল্যাঙ্কটন দুটোই ফ্রিলি মানে ফ্রি সুইম করতে পারবে, এখান থেকে ওদের নিজের মনের মতো সুইম করতে পারবে, বাট ফাইটোপ্ল্যাঙ্কটন করতে পারবে না। এরা ওয়েভসের মতো, যেদিকে ওয়েভস ওদের নিয়ে যাবে, এদিকে কারেন্ট নিয়ে যাবে, ওইদিকেই যাবে। ঠিক আছে, বাট এটা জানতে হবে তোমাকে নেকটন হ্যালোক্লাইনের উপরে এক্সিস্ট করে, উপরে ডুয়েল করে। তো এটা তো বটম ডুয়েল হচ্ছে না, তো বটম ডুয়েল কি করে, জু প্ল্যাঙ্কটন বটম ডুয়েল করে, বটম ডুয়েলিং হয়, মানে নিচে ডুয়েল করে, নিচে থাকে, আর ফ্রিলি সুইমও করতে পারে। তাহলে কি হবে আমার আনসার, জু প্ল্যাঙ্কটন। আর উপরে জেলিফিশেস দেখতে পাচ্ছ, জেলিফিশেস জানো, জেলিফিশেস কোনো ফিশই হয় না, এটা নিডেরিয়া ফাইলাম থেকে বিলং করে, নিডেরিয়া ফাইলাম থেকে বিলং করে। ওকে, এবার নিডেরিয়া ফাইলাম যদি তুমি না বুঝতে পারছো কোনো ব্যাপার না, আমরা যখন পরে ফাইলামস আসবে আমরা দেখতে পারবো। চলো এবার পরের কোশ্চেনে যাওয়া যাক। সো নেক্সট কোশ্চেন হচ্ছে which of the following dynasty established the kingdom of Vijayanagar? কোন ডাইনেস্টি বিজয়নগরের কিংডমকে এস্টাবলিশ করেছে? সিম্পল কথা, আগে তোমাকে কিংডম আর ডাইনেস্টির ব্যাপারে তো বুঝতে হবে কি হয়। তো কিংডম আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, ভাবো আমাদের ইন্ডিয়া আছে, এবার ইন্ডিয়াতে একটা পার্টিকুলার এরিয়া যেখানে কখনো কোনো পার্টি আসে তো কখনো অন্য কোনো পার্টি আসে। কিছু বছর আগে কংগ্রেস ছিল, তো আপাতত এখন বিজেপি আছে, আবার পরে কি হবে আমরা জানি না, রাইট? তো পার্টিস চেঞ্জ হচ্ছে, বাট জায়গা তো ওইটাই রয়েছে না। তেমনই কিংডম হয়, জায়গা ওইটাই থাকে কিন্তু পার্টিস চেঞ্জ হয়, মানে ডাইনেস্টিস চেঞ্জ হয়। যেমন আমরা দিল্লি সালতানাতের ব্যাপারে পড়েছি, ওখানে প্রথম স্লেভ মামলুক ডাইনেস্টি এলো, তারপরে খিলজি এলো, তুগলক এলো, সৈয়দ এলো, লোদি এলো, কিন্তু জায়গা তো ওইটাই ছিল। সবাই পার্টিকুলারলি ওই কি বলে দিল্লি আর আগ্রা রিজনটাকেই রুল করছিল। বুঝতে পেরেছো আই গেস কিংডম আর ডাইনেস্টির ডিফারেন্সিয়েশন একটু একটু। চল, তো আগে আমরা বিজয়নগর এম্পায়ারের দেখবো, লোকেশন দেখবো, ওটা কোথায় ছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে মহারাষ্ট্রের, এখানে একটা জায়গা আছে মহাবলেশ্বর, এখান থেকে একটা রিভার অরিজিনেট হয়, সেই রিভারকে আমরা কৃষ্ণা বলে চিনি। ঠিক আছে, কৃষ্ণার একটা ছোট্ট ট্রিবিউটারি আছে তুঙ্গভদ্রা, তার সাইডে একটা সিটি ছিল, তার নাম ছিল হাম্পি। হাম্পি ক্যাপিটাল ছিল বিজয়নগরদের। ঠিক আছে, আর হাম্পি ছিল পম্পা দেবীর উপরে নাম, মানে হাম্পি বেসিক্যালি পম্পা দেবীর আরেকটা নাম। তো হাম্পির নাম কেন পড়েছে, পম্পা দেবীর জন্য। ওরা পম্পা দেবীকে খুব মানতো। পম্পা দেবী আরেকটা নাম ছিল পার্বতীজির। ইভেন এখানে একটা টেম্পল আছে, বিরুপাক্ষ টেম্পল, যেটাকে আচ্ছা ইয়ার এটা কি লিখলাম, বিরুপাক্ষ টেম্পল, যেটাকে লক্ষণ টেন্ডেসা বানিয়েছিল, যে একটা রুলার ছিল বিজয়নগর ডাইনেস্টি, বিজয়নগর কিংডমেরই, আমরা পরে দেখবো। আর বিরুপাক্ষ জি শিব থেকে রিলেটেড, লর্ড শিব। ওকে, আর একটা কথা, হ্যাঁ আমরা এটাকে এখন বিজয়নগর কিংডম বলছি, বাট যে বিজয়নগরের কন্টেম্পোরারিজরা ছিল না, তারা এটাকে বিজয়নগর কিংডম বলতো না। কন্টেম্পোরারিজ মানে ওর সাথে যেই ডাইনেস্টিসগুলো রুল করতো, ঠিক আছে, সমসময়, আরে আর বাংলায় কি বলে, ওর সাথে যে ডাইনেস্টিসগুলো রুল করতো। ঠিক আছে, যেমন এখানে ছিল বাহামনি কিংডম, আর আমরা বাহামনিকে এখন একদম ডিসকাস করবো না, আমরা পরে দেখবো যে আলাউদ্দিন বাহমান শাহ এলো, হাসান গঙ্গুজা যাকে বলি আমরা, অনেক কিছু আছে। ঠিক আছে, 5টা ডিস্ট্রিক্ট হলো, এগুলো আমরা পরে দেখবো।
আর যখন উপরে এখানে এমবিটি ছিল, মোহাম্মদ বিন তুগলক ছিল, তাই না, তুগলক ডাইনেস্টি চলছিল, তো এটাকে কর্ণাটক সাম্রাজ্যমও বলে চিনত, কর্ণাটক সাম্রাজ্যমও। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমাদের এটা জানা উচিত কোন ডাইনেস্টি বিজয়নগর কিংডমকে শুরু করেছে। তো টাইম আসে 1336 এর। দুটো ভাই এলো, হরিহর অ্যান্ড বুক্কা। এরকম মানা হয়, বুক্কা, এরকম মানা হয় যে এটা ফিউডেটরি ছিল, মানে সামন্ত ছিল। কাদের ফিউডেটরি ছিল? কাকাতে ডাইনেস্টির। আচ্ছা, কাকাতে ডাইনেস্টি না তো ইম্পর্টেন্ট ডাইনেস্টি না, খুবই ছোট, তো কাকাতিকে আমরা এখনই শেষ করে নিই, ঠিক আছে। তো কাকাতির একটা ক্যাপিটাল আছে, যে ক্যাপিটাল কি, ক্যাপিটাল হচ্ছে ওয়ারাঙ্গল। আরেকটা কোশ্চেন আছে, যে গোলকোন্ডা ফোর্ট কোন ডাইনেস্টিকে রিলেটেড? ওইটাও কাকাতে ডাইনেস্টিকে রিলেটেড। আরেকটা সিম্পল কোশ্চেন আছে, আরেকটাই কোশ্চেন, আর কোনো কোশ্চেন আসে না কাকাতে থেকে, যে রুদ্রমা দেবী কোন ডাইনেস্টি থেকে বিলং করতো? ইনি, চলো ঠিক আছে আপাতত এটাই দেখি, রুদ্রমা দেবী কোন ডাইনেস্টি থেকে বিলং করতো? ওইটা কাকাতে ডাইনেস্টি থেকে বিলং করতো। আর ইভেন জানো গোলকোন্ডা ফোর্টের কাছে একটা কেভ ছিল, গোলকোন্ডা কেভ, ওইখান থেকে কোহিনূর বেরিয়েছিল, ঠিক আছে। আর ওই কোহিনূরকে আলাউদ্দিন খিলজির যে একটা মিলিটারি কমান্ডার ছিল মালিক কাফুর, ও এদের কাছ থেকে নিয়ে আলাউদ্দিন খিলজিকে দিয়েছিল। চলো এটা আবার যদি কোনোদিন একটা কোশ্চেন আসে, মানে আর তুমি কোশ্চেন রেখেছি, তখন ডিসকাস করবো। ঠিক আছে, তো হরিয়ানা বুক্কা 1336 একটা ডাইনেস্টির শুরুয়াত করলো, সেই ডাইনেস্টির নাম ছিল সঙ্গম ডাইনেস্টি। এই ডাইনেস্টিকে স্ট্যাবলিশ করলো, আর সঙ্গম ডাইনেস্টির স্ট্যাবলিশমেন্টের সাথে সাথে আমাদের বিজয়নগর কিংডম স্ট্যাবলিশ হওয়া শুরু হলো। তো কোন ডাইনেস্টি বিজয়নগর কিংডমকে স্ট্যাবলিশ করলো? সঙ্গম ডাইনেস্টি, সিম্পল আনসার। আচ্ছা, কিন্তু একটাই ডাইনেস্টি রুল করেনি, আরো তিনটে ডাইনেস্টি ছিল, সুলুভ, সুলুভ, তুলুভ অ্যান্ড লাস্ট ছিল আরাইভিডু। সঙ্গম ডাইনেস্টি রুল করেছিল 1336 থেকে 1485 পর্যন্ত। এটা 1485 থেকে, মানে সুলুভ 1485 থেকে 1505 পর্যন্ত, আর তুলুভ 1505 থেকে 1570 পর্যন্ত, আর আরাইভিডু 1570 থেকে 1645 পর্যন্ত, ঠিক আছে। আপাতত না, ঠিক আছে, একটা জিনিস বলে দিই, তুলুভা ডাইনেস্টির অনেক ফেমাস একটা কিং, যেটার নাম বারবার আসে, কেডিআর, কৃষ্ণদেব রায় ওয়ান, ঠিক আছে। চলো এনার ব্যাপারে আমরা পরে আবার যখন বিজয়নগর ডাইনেস্টি থেকে এম্পায়ার থেকে কোশ্চেন আসবে, তখন আমরা দেখবো কেডিআর কোন কোন, অনেক কোশ্চেন আসে কেডিআর থেকে, কোন বই লিখেছিল মুক্তমাল্লিয়াদা, আমরা পরে দেখবো, কোন ল্যাঙ্গুয়েজে লিখেছিল, কোন সিটি ফর্ম করেছিল, কোন টাইটেলকে অ্যাডপ্ট করেছিল, তারপর রাইচুর দুয়াবকে নিয়ে কি চলছিল, কন্ট্রোভার্সি, সব আমরা দেখবো, ঠিক আছে, পরে আবার যখন কোশ্চেন আসবে। এখন তো আমি ট্রাভেলার্সও বলি, ট্রাভেলার্সও বলতে হবে, কোন কোন ট্রাভেলার্স এসেছিল, যেমন আব্দুল রাজাক, পার্সিয়ান ট্রাভেলার, নিকোলো দে কন্টি, অনেক ট্রাভেলার্স এসেছিল, 3-4টে ট্রাভেলার্স, ওদের ব্যাপারেও আমরা জানবো পরে কোনো ভিডিও, ঠিক আছে। চল, তবে মুভিন্দার্স, ঠিক আছে, আমরা পরেই জানবো। চল, তো এবার আমরা পরের কোশ্চেনে যাই। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, রামকৃষ্ণ মিশন স্ট্রেস দ্য আইডিয়া অফ ড্যাশ থ্রু সোশ্যাল সার্ভিস অ্যান্ড সেলফলেস অ্যাকশন। মানে রামকৃষ্ণ মিশন কোন আইডিওলজিকে স্ট্রেস আউট করেছিল, যে আমাদেরকে এই আইডিওলজি ফলো করা উচিত, আমাদেরকে এইভাবে মানে ভাবা উচিত, এই আইডিওলজি মানা উচিত, ঠিক আছে। তো ওইটা ছিল স্যালভেশন। বাট একটু জানলে হবে না, তোমাকে জানতে হবে রামকৃষ্ণ মিশনের ব্যাপারে, এটাকে কে স্ট্যাবলিশ করেছিল, আর কোথায় স্ট্যাবলিশ করেছিল, কখন স্ট্যাবলিশ করেছিল। তো এটাকে স্ট্যাবলিশ করেছিল নরেন্দ্রনাথ দত্তা, নরেন্দ্রনাথ দত্তা। নরেন্দ্রনাথ তো, আচ্ছা আই গেস তুমি হয়তো বুঝতে পারছো না, নরেন্দ্রনাথ হচ্ছে স্বামী বিবেকানন্দের নেম, স্বামী বিবেকানন্দ, এদের আসল নাম নরেন্দ্রনাথ দত্তা ছিল, ঠিক আছে। আর এনার জন্ম বলে দাও কবে হয়েছিল? এনার জন্ম হয়েছিল 12 জানুয়ারি 1863-তে। আর 12 জানুয়ারি পার্টিকুলার ডেটকে আমরা কি সেলিব্রেট করি? ওটা হচ্ছে আমরা ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করি। তাহলে ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে সেলিব্রেট করি? 12 আগস্টে। এই দুটো কোশ্চেন অনেকবার আসে, আমি কিছু এক্সট্রা লিখছি না, হ্যাঁ, মনে হতে পারে আমি অনেক কিছু লিখছি, বাট না প্লিজ, এগুলো এক্সামে বারবার আসে, তুমি প্রিভিয়াস ইয়ার পেপার খুলে দেখে নাও, সো নোট ডাউন করো। হ্যাঁ, আমি বারবার এই কথাকে কেন স্ট্রেস আউট করছি, বিকজ অনেকের মনে হতে পারে যে আমি সব এমনি লিখছি, এত কি করে মনে করা যাবে, কিন্তু করা যাবে, আর এগুলো আসে এক্সামে, তো মনে করতে হবে, ঠিক আছে, লার্ন করতে হবে। চল, আর এনার মৃত্যু হয়েছিল 4th of July 1902-তে, ঠিক আছে। ঠিক আছে, এনার গুরুর নাম বলে দাও। এনার গুরুর নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়, মানে ওনার আসল নাম, ওনাকে আমরা রামকৃষ্ণ, স্বামী রামকৃষ্ণ হংস বলে চিনি, ঠিক আছে, রামকৃষ্ণ পরমহংস। আসল নাম কি ছিল? গদাধর চট্টোপাধ্যায়।
ঠিক আছে। আর ইভেন জানো রামকৃষ্ণ ইনার গুরুকে হি অনার করার জন্য স্বামী বিবেকানন্দ 1897-এ বেলুর মঠে স্ট্যাবলিশমেন্ট করলো রামকৃষ্ণ মিশনের। ঠিক আছে, এটা ওদের হেডকোয়ার্টার ছিল। আচ্ছা, আর কি কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, এখান থেকে অনেক আরেকটা জিনিস যে উনি 1893-তে একটা স্পিচ দিয়েছিল, যেটা খুব ফেমাস স্পিচ, শিকাগো স্পিচ বলে খুব ফেমাস। ওটা রিলিজিয়াস ওয়ার্ল্ড কনফারেন্স হচ্ছিল, তখন উনি স্পিচ দিয়েছিল শিকাগোতে। আর এখানে কে প্রেজেন্ট ছিল জানো? অ্যানি বেসেন্ট। আই গেস চেনো ওনাকে, না চিনলে আমরা দেখবো পরে। উনি আইএনসি ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট ছিল, আয়ারল্যান্ড থেকে ছিল, থিওসফিক্যাল সোসাইটি থেকে এসেছিল। চলো পরে দেখবো আমরা এগুলো। ঠিক আছে, আর কি কোশ্চেন আসে? আর হ্যাঁ, ওনার রক মেমোরিয়াল আসে। ওনার রক মেমোরিয়াল কোথায়? তো এটা তামিলনাড়ুর মাদুরাই। ঠিক আছে, আর হ্যাঁ, ওনার দুটো বই আছে আর নিউজ পেপার আছে, ওইটাও খুব আসে। নিউজ পেপার আর বুক। একটা হচ্ছে উদ্বোধনা আর প্রবুদ্ধ ভারত। প্রবুদ্ধ ভারত উনি ইংলিশে লিখেছিলেন, মানে ইংলিশে পাবলিশ করেছিলেন, আর উদ্বোধনা বেঙ্গলিতে। আর ওনার বুক ছিল রাজযোগ অ্যান্ড কর্মযোগ। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সো নেক্সট কোশ্চেন ইজ কেমিক্যাল ফর্মুলা অফ কুইকলাইম। কুইকলাইমের কেমিক্যাল ফর্মুলা কি হয়? তো ওটা হয় ক্যালসিয়াম অক্সাইড, সিম্পল আনসার। কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমি হাইড্রোজেন অক্সাইডকে রিয়াক্ট করিয়ে দিই, মানে ওয়াটারকে রিয়াক্ট করিয়ে দিই, তাহলে আমি কী পাবো? ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড, যেটাকে আমরা কি বলে চিনি? স্ল্যাকলাইন। এটাও এক্সামে আসে। আর এটাকে না সিমেন্ট ফ্যাক্টরিতে ইউজ করা হয়, সিমেন্ট ম্যানুফ্যাকচার করতে। আর বলে তো ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি কোথায় লেগেছিল ইন্ডিয়াতে? ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি কবে লেগেছিল? 1904 মাদ্রাস। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, কিছু রিয়াকশন আছে এখান থেকে যেটা বারবার এক্সামে আসে, সেটা তোমার জানা উচিত। আর এটা যেন খুব এক্সোথার্মিক হয়, মানে খুব হিট ইভলভ হয়। আর যে রিয়াকশন ব্যাপারে বলছিলাম, দুটো রিয়াকশন আছে যেটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম হচ্ছে, যদি আমি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সাথে ক্লোরিনে রিয়াক্ট করে দিলে আমি পাবো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আর ওয়াটারও ইভলভ হবে, বাট সেটা এখন আমরা দেখবো না, আমরা এটা দেখবো। এটাকে যেন কি বলে চেনা হয়? ব্লিচিং পাউডার। আরে আর ক্যালসিয়াম হাইপোক্লোরাইড খুব ভালো একটা ডিসইনফেক্টেন্ট হয়, যেটাকে ওয়াটার পিউরিফিকেশনে ইউজ করা হয়। আচ্ছা, আরেকটা রিয়াকশন আসে, যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের সাথে যদি আমি কার্বন ডাইঅক্সাইডকে রিয়াক্ট করে দিই, তাহলে আমি পাবো ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটকে আমরা মার্বেল বলে জানি, এটাকেই আমরা চক বলে জানি, আর এটাকেই আমরা লাইমস্টোন বলে জানি। অনেকবার কোশ্চেন আসে লাইমস্টোনের কেমিক্যাল ফর্মুলা কি হয়? ক্যালসিয়াম কার্বনেট। এই কটা রিয়াকশন খুবই ইম্পর্টেন্ট, চলো নোট করে নেবা। চলো নেক্সট কোশ্চেন, which of the following sites do not have nuclear power plant? কোন সাইটে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই? ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় লেগেছিল, কবে লেগেছিল? তো ফার্স্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 1969 মহারাষ্ট্রার তারাপুর। আর ওই রিঅ্যাক্টরের নাম ছিল অপ্সরা। অপ্সরা। আচ্ছা, আমরা দেখিনি কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে 7-8টায় 9-10টায় আছে, দেখে নাও। আর একটা নরোড়া আছে ইউপিতে, কাকড়াপাড় আছে গুজরাটে, রাবটভাটা অ্যান্ড পোখরান, এই দুটো তুমি পেয়ে যাবে রাজস্থানে। আর কাইগা কর্ণাটকে। আর এবার শিওর কলপক্কাম আসবে, দেখবা। এটা তামিলনাড়ুতে আছে। তামিলনাড়ুতে আরেকটা আছে কুন্ডলকুলাম। কিন্তু কলপক্কাম আসার চান্সেস খুব বেশি, কেন? কলপক্কামে আমরা ফাস্ট ব্রিডার লাগিয়েছি। ফাস্ট ব্রিডার মানে
মানে যত ফিউল এখানে বার্ন হচ্ছে তার থেকে বেশি ফিউল আমরা জেনারেট করে নেবে, মানে এই ফাস্ট বিল্ডার্সে জেনারেট করে দেবে। এটা যদি আমাদের ইন্ডিয়া সাকসেসফুল হয়ে যায় করতে, তাহলে রাশিয়ার পরে আমরা সেকেন্ড কান্ট্রি হবো যেখানে ফাস্ট বিল্ডার সাকসেসফুলি রান করছে। আর ইভেন আমরা রাশিয়ার হেল্প নিয়ে এটা করছি। কিছুদিন আগে মোদিজিও ভিজিট করেছিল এই জায়গা। আচ্ছা, কোন কোন ফিউল ইউজ করা হয় সেটা আমরা নিচে দেখবো। আরে ম্যাপ ছিল তো, চলো কোই বাত নেই, আমরা ওখানে দেখেছি, কিন্তু নোট করে নাও। আর কি দেখবো ম্যাপে, আমরা এখানে ফিউল দেখবো। বেসিক্যালি জেনারেলি তো ইউরেনিয়াম আর প্ল্যাটিনিয়াম ইউজ করা হয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ইউরেনিয়াম ইউজ করা হয়। ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার 92 আর কোন আইসোটোপ U235। ঠিক আছে, এইখানে হিট করানো হয় একটা নিউট্রনকে। আর একটা কথা, নিউট্রন যে ইউরেনিয়ামেই এসে হিট হবে, এটা কি করে, মানে এটা কি করে করানো হয়? এটা করানোর জন্য একটা জিনিস হয়, তাদেরকে আমরা মডারেটর বলি। আর অ্যাজ এ মডারেটর আমরা কি ইউজ করি? হেভি ওয়াটার। হেভি ওয়াটার মানে D2O, ডাইটিউরিয়াম অক্সাইড। আর গ্রাফাইটেরও ইউজ করা হয়। ইভেন এইগুলোকেই অ্যাজ এ কুলেন্টও ইউজ করা হয়। আচ্ছা, যখন একটা নিউট্রন এসে ইউরেনিয়ামকে হিট করে, তখন বাকি আরও 3টে নিউট্রন বেরোয়, আর বেরিয়াম বেরোয় আর ক্রিপ্টন বেরোয়। আমরা জানি ক্রিপ্টন একটা নোবেল গ্যাস, রাইট? এটা ওই 18th গ্রুপ থেকে বিলং করে। চলো আমরা পরে দেখবো কোনো একদিন যখন কোশ্চেন আসবে পিরিয়ডিক টেবিল থেকে। এবার কি হবে দেখো, এই 3টে নিউট্রন বেরোলো, এই 3টে নিউট্রন আবার গিয়ে 3টে ইউরেনিয়াম হিট করবে, আবার 3টে ওখান থেকে আরও 9টা নিউট্রনস বেরোবে। তো বেসিক্যালি কি হচ্ছে, একটা রিয়াকশন মানছে না, একটা চেইন রিয়াকশন মানছে। তো এই চেইন রিয়াকশন যখন খুব ভিগোরাস হয়ে যায় না, খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, তখন আমরা কন্ট্রোল রডস ইউজ করি। কন্ট্রোল রড ইউজ করি। ওই কন্ট্রোল রড বোরনের আর ক্যাডমিয়ামের হয়। ঠিক আছে, বোরন বা ক্যাডমিয়ামের হয়। ভাবো এখানে একটা জিনিস, একটা কন্টেনার আছে যেখানে নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, চেইন রিয়াকশন হচ্ছে। আর এই যে বোরন আর বা ক্যাডমিয়াম, এটাকে যত নিচে পুশ করা হবে তত রিয়াকশন স্লো ডাউন হয়ে যাবে। স্লো ডাউন করা হয়, এটা দিয়ে কি করা হয়, রিয়াকশনকে স্লো ডাউন করা হয়। ঠিক আছে, আর তো কিছু এখান থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইগুলো তো অনেক ইম্পর্টেন্ট। ওই নিচের স্লাইড ভুলে গেলেও কোনো প্রবলেম নেই, বাট এই কটা ভুলাই যাবে না। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট কল্পক্কম। আচ্ছা, তো আনসার বলে দিই আমরা। which of the following site do not have nuclear power plant? তো কোন সাইডে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই? তারাপুরে আছে, আমরা দেখলাম ফার্স্ট। রাওয়ালভাটা কোথায় আছে? আমরা দেখলাম রাজস্থানে, নরোড়া ইউপিতে, বিজয়ওয়াড়া আন্ধ্রপ্রদেশে নেই। ঠিক আছে, তো এটা আমার আনসার হয়ে যাবে। চল নেক্সট কোশ্চেন। Who among the following is known as Sarod Samrat in Indian classical music? দেখো ভাই, ক্লাসিক মানে ক্লাসিক্যাল মিউজিক আর হিন্দুস্তানি মিউজিক থেকে ভরে ভরে কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা তো কনসেন্ট্রেশন দিয়ে শুনবা। সরোদ সম্রাট। আচ্ছা, সরোদ কেমন ইনস্ট্রুমেন্ট? স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট। সরোদ সম্রাট বলা হয় আমজাদ আলী খানকে। ঠিক আছে, কৃষ্ণ মহারাজ কত্থক করে আর তবলা বাজায়। আর কৃষ্ণ মহারাজ बनारस ঘরানা থেকে বিলং করে। बनारस ঘরানা অফ কত্থক, बनारस ঘরানা আমরা পরে আবার একবার ডিটেইলে দেখব। তো बनारस ঘরানাকে ফাউন্ড কে করেছিল? जानकी प्रसाद, पंडित जानकी प्रसाद। আর আমির আলী খান ফাউন্ডার হয়। আমির আলী খান একটা ফাউন্ডার, রাইট? কোন ঘরানার ফাউন্ডার? ইন্দোর ঘরানার ফাউন্ডার। আর আমির আলী খান তানপুরা বাজায়। আর পণ্ডিত রবিশঙ্কর তো মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন পুরো ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে। সবথেকে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে আমাদের পণ্ডিত রবিশঙ্কর। ঠিক আছে, পণ্ডিত রবিশঙ্কর অনেক কোশ্চেন আসে, অনেক কোশ্চেন। তো এখন থাক, আপাতত তুমি শুধু জেনে নাও উনি সিতার বাজায়, উনি সিতারের এক্সপোনেন্ট। পরে আবার যখন সিতারের কোনো এক্সপোনেন্ট আসবে, আমরা ভালো করে পণ্ডিত রবিশঙ্করকে ডিটেইলে দেখবো। ঠিক আছে, এখন আমরা সরোদে ফোকাস করি, কত সরোদের এক্সপোনেন্টকে জানি। ঠিক আছে, এটা তো আমজাদ আলী খান তো জেনেই গেলে। আরেকটা আলী আকবর খান, আলী আকবর খান, আলাউদ্দিন খান। আলাউদ্দিন খান আলী আকবর খানেরই শিষ্য। আলাউদ্দিন খান, আর আলাউদ্দিন খানের শিষ্য রাজীব তারানাথ। রাজীব তারানাথ। বুদ্ধদেব দাশগুপ্তা, বুদ্ধদেব দাশগুপ্তা। আর ঠিক আছে, আপাতত এটুকুই থাক। ঠিক আছে, আবার যখন আমরা আসবেন সারোদ থেকে কোশ্চেন, আর একটা দুটো অ্যাড অন করে দেবো। ঠিক আছে, এখন তো আমার এইটুকুটাই মনে পড়ছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। So the next question হচ্ছে, in which of the following Indian states Harappan sites have not been found? কোন স্টেট, আচ্ছা আনসার করেছিলাম আমরা এটা, কোন স্টেটে হারাপ্পান সাইটস আমরা পাই না, রাইট? আচ্ছা, আগে এটা জানতে হবে তোমাকে, হারাপ্পান সাইট,
হারাপ্পা কেন বলো, এটা হারাপ্পান সিভিলাইজেশন কেন বলা হয়, ঠিক আছে? কেন হারাপ্পা প্রথম সিটি ছিল, প্রথম সাইট ছিল, ফার্স্ট সাইট ছিল, যেটাকে ডিসকভার করা হয়েছিল 1921-এ। কে ডিসকভার করেছিল? দয়ারাম সাহানি। আর বেসিক্যালি ওটা আইভিসি, আইভিসি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? এবার আইভিসির নাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতা কেন? কেন এই পুরো সিভিলাইজেশনটা এটা একটা আরবান সিভিলাইজেশন ছিল, যেটা আমরা জানি। কি করে জানি? ওর গ্রিড সিস্টেম, ওর ড্রেনেজ সিস্টেম, টাউন প্ল্যানিং দেখে দেখে পরে দেখবো আমরা। আরবান সিভিলাইজেশন ছিল, আর এটা পুরো পুরো ইন্দাস রিভারের বেসিনের আশেপাশেই ফ্লারিশ করেছিল, তার জন্য এটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু ঘাটি সভ্যতা বলা হয়, ঠিক আছে? আর এখানে সবথেকে মেজর সাইট হচ্ছে মোহেনজোদারো। মোহেনজোদারোকে মাউন্ট অফ ডেথ বলা হয়, মাউন্ট অফ ডেথ, ঠিক আছে? আর মোহেনজোদারো গ্রেট গ্যান্ড্রিজ, তারপরে আমাদের রিলিজিয়াস বাথের জন্য যে গ্রেট বাথ ইউজ করা হতো, চলো এগুলো আমরা পরে কোনো একটা কোশ্চেন যখন আবার রাখবো ইন্দাস সিচুয়েশনে তখন দেখবো। আপাতত আমরা এটা এক্সটেন্ড দেখিনি, ঠিক আছে, যে কোথায় কোথায় এটা এক্সটেন্ড করেছে। আর এটা জানা উচিত যে মোহেনজোদারোকে ফাইন্ড কে করেছিল, তো এটাকে ফাউন্ড করেছিল আর.ডি. ব্যানার্জি, মানে রাখাল দাস ব্যানার্জি। রাখাল দাস ব্যানার্জি এটাকে ফাউন্ড করেছিল কবে? 1922-তে। আর মোহেনজোদারো ইন্দাস নদীর কাছেই ছিল, আর হারাপ্পা রাবি নদীর কাছে ছিল। ঠিক, হারাপ্পা কিন্তু ইন্দাসের কাছে ছিল না, বাট আমরা পুরো ইন্দাস সিভিলাইজেশন হারাপ্পান সিভিলাইজেশন বলে দিই। বাট আইডেনি, রাইট? চলো বাট আবার এক্সটেন্ড দেখি। তো নর্থে এটা এক্সটেন্ড, মানে নর্থার্ন মোস্ট পয়েন্ট ছিল মান্ডো, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীরে। সাদার্ন মোস্ট পয়েন্ট দামাবাদ, যেটা মহারাষ্ট্রায়। আর ইস্টার্ন মোস্ট হচ্ছে আলমগীরপুর, যেটা কোথায়? ইউপিতে। আর ওয়েস্টার্ন মোস্ট হচ্ছে সুতকা গ্যান্ডর, যেটা আছে তো পাকিস্তানে, বাট বেসিক্যালি পাকিস্তান আর ইরানের বর্ডারে আছে, ঠিক আছে? তো গুজরাটে আছে, গুজরাটে যেমন অনেক কটাই আছে না, আমাদের ধোলাভিরা আছে, উত্তরাখণ্ডে কোনো নেই, রাইট? রাজস্থানে তো অনেকগুলো আছে, রাইট? অনেক কালীবঙ্গন আছে, হরিয়ানাতে অনেকগুলো আছে, চলো হরিয়ানাতে তো সব থেকে বড় আছে, রাখিগাড়ি আছে, রাইট? উত্তরাখণ্ডে ইন্দাস সিভিলাইজেশনের কোনো সাইট আমরা আপাতত পাইনি, এক্সকেভেশন চলছে, পেতেও পারি। আচ্ছা, এক্সকেভেশন চলছে, রাইট? এক্সকেভেশন কারা করে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ASI। আর এটাও অনেকবার কোশ্চেন আসছে যে যখন আমাদের কি বলে হারাপ্পাকে ফাউন্ড করা হলো, তখন ASI হেড কে ছিল? তখন ASI হেড ছিল জন মার্শাল। আর ASI কবে স্টাবলিশ করা হয়েছিল? 1861। আর কে করেছিল? আলেকজান্ডার কানিংহাম। তার জন্য এটাকে ফাদার অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়, আমি এখানে লিখে দিই। আলেকজান্ডার কানিংহামকে ফাদার অফ ASI বলা হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ঠিক আছে? তো আপাতত আইবিসিতে একটু থাক, আবার পরে আমরা এখানে অনেক কিছু আছে দেখার, আমি আবার পরে কোশ্চেন রেখেছি, ওইগুলোকে যখন আমরা দেখবো তখন আমরা আইবিসিকে আরো ভালো ডিটেল এক্সপ্লেন করবো। ওকে, সো আমাদের 10th কোশ্চেন, সো আমাদের 10th কোশ্চেন হচ্ছে হু রোট দ্য বুক ওয়েলথ অফ নেশনস, রাইট? তো এটা না একটু ইকোনমিক্স থেকে রিলেটেড, তো আমরা ব্রিফলি একটু ইকোনমিক্সকে দেখে নিই, হ্যাঁ, মানে বেশি ডিটেইলে যাব না, বিকজ আমি কোশ্চেন রেখেছি আগে ইকোনমিক্সকে নিয়ে। সো ইকোনমিক্সকে না আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে যেখানে আমরা ছোট লেভেলে কথা বলি, যেমন ইন্ডিভিজুয়াল লেভেলে কথা বলি, আমার পার্সোনাল ইনকাম, ডিমান্ড, সাপ্লাই, যেখানে আমরা এগুলো পড়ি ওটা মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো মানে যেখানে আমরা হোল নেশন, হোল ওয়ার্ল্ডকে পড়ি, পুরো জেনারেলাইজ করে পড়ি, যেমন আমরা পড়ি এনএনপি, জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকামস, এইসব, ঠিক আছে? তো ফাদার অফ মাইক্রো ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে। আর ফাদার অফ ম্যাক্রো ইকোনমিক্স বলা হয় জেএম কিনিসকে। আর জেএম কিনিস না ইংল্যান্ড থেকে বিলং করতো, এই কোশ্চেনটাও অনেকবার এসেছে, ওকে? অ্যাডাম স্মিথ একটা বই লিখেছিল ওয়েলথ অফ নেশন। আর জেএম কিনিস একটা বই লিখেছিল জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট। ওকে,
আপাতত আমি অত ডিটেইলে যাচ্ছি না ইকোনমিক্সকে নিয়ে, বিকজ ইকোনমিক্স রিলেটেড অনেক কোশ্চেন আছে সামনে, আমরা ভালো করে বুঝবো অ্যাগ্রিগেট কী করে হয়, আমরা জিডি থেকে জিএনপি কী করে যাবো, সব আমরা ভালো করে বুঝবো। ওকে, আপাতত আমি কোশ্চেন ওরিয়েন্টেড করাচ্ছি। আর হ্যাঁ, আমি সব ডেটা ফিল্টার করে লিখেছি, তো কোনো ভয় পাওয়ার দরকার নেই যে এত কিছু তোমাকে মুখস্থ করতে হবে, এখান থেকে আসবে না, ওয়ার্থ ইট হবে না, না সব ওয়ার্থ ইট। তুমি চাই তো প্রিভিয়াস ইয়ার পেপার দেখো, আমি বারবার এটাকে স্ট্রেস আউট করছি, ঠিক আছে, বিকজ ভয় পেতে পারো বাট ভয় পাওয়ার দরকার নেই। ওকে, এটা খুব ইজি, কিছুই নেই এখানে। তো আনসার মার্ক করে দিই আমরা। ওয়েলথ অফ নেশন কে লিখেছে? অ্যাডাম স্মিথ, রাইট। ইরভিন ফিশার জি কি করেছে? ইরভিন ফিশার জি মানি ইলিউশন দিয়েছিল আমাদেরকে। মানি ইলিউশন মানে বেসিক্যালি তোমার টাকাকে যদি তুমি সেভিংয়ে রেখে দাও না, ওই টাকা আস্তে 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 ডিভ্যালিউড হয়ে যাবে, ওর পারচেসিং প্যারিটি পাওয়ার কমে যাবে। তুমি ওই টাকাকে আজকে যদি তুমি 10 টাকা দিয়ে 10টা লজেন কিনতে পারছো, তুমি আজ থেকে 10 বছর পরে গিয়ে 10 টাকাতে 10টা লজেন কিনতে পারবে না। বেসিক্যালি টাকার ডিভ্যালুয়েশন হয়ে যাচ্ছে না, টাকার ভ্যালু কমে যাচ্ছে। কেন? ইনফ্লেশন বিট করছে, অনেক কিছু আছে, এটা আমরা পরে পড়বো। ইনভিজিবল টু পিটি থিওরি দিয়েছিল উনি, এটা আমরা পরে পড়বো। আর জেমসের ব্যাপারে তো আমরা দেখলাম। আর দাদাভাই নাওরজি ওয়ান অফ দ্য ফেভারিট পার্সন আমার, বিকজ ইনি ইন্ডিয়ান না, তবে ইন্ডিয়ানের জন্য অনেক কিছু করেছিল। এটা পার্সিয়ান ছিল, ইনি রেহনুমাই সভা বানালো, কংগ্রেসের সেশন 3 বার হোস্ট করলো। চলো এগুলো আমরা ওনার ব্যাপারে পরে দেখবো, যখন ওনার ব্যাপারে কোনো কোশ্চেন আসবে আমরা ডিটেইলে ওনাকে দেখে নেবো, ঠিক আছে। আপাতত ওনার একটা বই দেখি, আর ওনার বই এমন কোনো এক্সাম নেই যে এক্সামে আসেনি, ঠিক আছে। ওনার বই ছিল পুভার্টি and un-British rule in India। যেখানে উনি প্রথমবার আমাদের ড্রেন অফ ওয়েলথকে এক্সপ্লেন করেছিল। ইনফ্যাক্ট পুভার্টি লাইনকে উনি প্রথমবার এক্সপ্লেন করেছিলেন এই বুকের থ্রুই। আরও অনেক কিছু আছে দাদাভাই নাওরজির ব্যাপারে, আমরা পরে ডিটেইলে দেখব, ঠিক আছে। আপাতত এটুকুই থাক, কেন অনেক কিছু হয়ে গেছে, তোমাকে নোটস বানিয়ে রিভাইজও করতে হবে। আর হ্যাঁ, এইভাবেই লেকচার্স আসবে, তোমাকে কিন্তু রেগুলার থাকতে হবে, গট ইট। লেকচার ভালো করে করতে হবে। নেক্সট কোশ্চেন। ওকে, সো আর কোশ্চেন নেই, এটাই লাস্ট কোশ্চেন ছিল। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। অবভিয়াসলি এটা তোমার জিকেতে একটু তো এইড প্রোভাইড করবে, একটু তো ইম্প্রুভমেন্ট আসবেই আসবে। আর একটা ভিডিও করে ইম্প্রুভমেন্ট ভুলে যাও, বিকজ জিকে কোনো ওরকম সাবজেক্ট না, জিকেতে র্যান্ডমলি কোশ্চেন্স আসে, ঠিক আছে। তুমি 5টা ভিডিও করো, 5টা লেকচার্স করো, তারপর যদি তুমি জিকেতে ইম্প্রুভমেন্ট না দেখতে পারো, তুমি আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করো, তুমি যা খুশি করো। ওকে, দ্যাটস ইয়োর চয়েস। বাস আমার উপরে রিলাই করো, শুধু 5টা ভিডিও করে দেখো, তোমার ইম্প্রুভমেন্ট এইখানে তুমি দেখবা। তুমি যদি আগে 25টার মধ্যে 11টা 9টা কোশ্চেন সলভ করতে পারছো, বেশি না 5 থেকে 10টা ভিডিও, 10টা লেকচার করে নাও, তারপর তুমি দেখবা ওইটা তোমার 15-16 পর্যন্ত চলে গিয়েছে। যদি না হয় তারপরে তো তুমি জানোই কী করতে হবে। আর আমি এইভাবেই 10টা কোশ্চেন্সের থ্রু তোমার পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো, এটা আমার গ্যারেন্টি, আমার অ্যাসিউরিটি। তোমাকে বাইরে থেকে আর কিচ্ছু করতে হবে না। তুমি তোমার বাকি টাইমটা রানিংয়ে দাও, সব কিছুতে দাও, বাট এই সাবজেক্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। আই এম হিয়ার, ওকে, আই এম হিয়ার ফর ইউ। No need to worry about anything, just focus on examination and revision করতে থাকো টাইম টু টাইম। বারবার বলছি রিভিশন ইজ দ্য কি। ওকে, বাই বাই, স্টে টিউন, বিন্দাস থাকো, দেখা হবে আবার।